একা একা দাঁড়িয়ে আছো কেন? ফারাহ ওয়াজ শোরুমের সামনে এক কোণে দাঁড়িয়েছিল। তার ভাই আর ইনায়া সেই তো গিয়েছে। এইদিকে মায়েরা কই কে চেয়ে জানে। ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে, চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফাইজের কাছে কল করেছিল। কিছু কাজ থাকায় ইরফান আর মায়েরার সাথে আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধের কথা চোখে তুলে তাকালো ফারাহ। শুদ্ধ ফারাহের দিকে চেয়েছিল। চোখে চোখে পড়ায় ফারাহ দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম। চুজ করে দেবে ফারাহ? ফারাহ রেখে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ফারাহের কপালে 2 আঙুলের দ্বারা একটা টোকা দিয়ে ফিসফিস করে বলে, ভয় পাচ্ছি তো। ফারাহ চোখ সরিয়ে নেয়, রেখে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন না পুরো মার্কেট কিনে নাও? আমাকে বলছো কেন? যাও এখান থেকে। শুদ্ধ হেসে বলে, তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু আমার পছন্দ তো ছি মার্কা। তাই তোমাকে পছন্দ করি, আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি সাময়িকে। ফারাহ ছলছল দৃষ্টিতে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ দেখলে ফারাহের চোখে পানি টইটুম্বর শব্দ করে হেসে ফেলল। ফারাহ চোখ সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলল, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার একটাকে কান্না বলে না, ভালোভাবে কাঁদো তো ফারাহ। ফারাহ রেগে বলে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারাহের গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলে, নাও পারফেক্ট, এভাবেই কাঁদতে হয়। ফারাহ রেগে এই একই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ধরে। ফারাহ রেগে বলে, আমার হাত ছাড়ো বলছি। শুদ্ধ ঢোক গিলে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারাহ, প্লিজ। ফারাহ অদ্ভুতভাবে তাকালো শুদ্ধের দিকে। মেজাজ খারাপ লাগছে, অসভ্য একটা। শুদ্ধ হঠাৎই শব্দ করে হেসে বলল, আচ্ছা আবার পরে কাঁদবে, এখন চলো। আমার মা বলেছে সাময়িকা একটা ফোন কিনে দিতে, অনেক ভালো ফোন কিনতে হবে, এসো আমার সাথে। ফারাহের হাত ছাড়ানোর চেষ্টা করে। শুদ্ধ শক্ত হাতে ফারাহের হাত ধরে শোরুমের ভেতরে যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারাহকে জিজ্ঞেস করলে ফারাহ মুখে কুলুপ এঁটে বসে থাকে। শুদ্ধ মৃদু হেসে iPhone 15 Pro Max কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারাহের হাতে ধরিয়ে বলে, ফারাহকে ফাইজের গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতেই থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারাহ অবাক হলো, শুদ্ধ সত্যি ওই সামিয়া মেয়ের জন্য ফোন কিনলো, তাও আইফোন। 2 হাতে চোখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুদ্ধ হঠাৎই কোথা থেকে এসে গাড়ির জানলায় 2 হাত রেখে ডাকে, ফারাহ। ফারাহ ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানলার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপ্টে অবস্থা খারাপ। চোখ মুখ আলতো হয়ে লাল হয়ে আছে। শুদ্ধ নীরব চোখে কিছু সময় তাকিয়ে বলল, এরপর হঠাৎই মৃদু হেসে বলল, কাঁদলে তোমায় ভীষণ সুন্দর লাগে ফারাহ। ফারাহ চোখ সরিয়ে নেয়। শুদ্ধ আবারও হেসে বলে, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্য কিনেছি, তুমি আরেকটু কাঁদো কেমন? ফারাহ চেঁচিয়ে ওঠে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারাহ, পা চলছে না তো আমার, তুমি আরেকটু কাঁদো, আমি দেখি। ফারাহ বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করব আবার। সামিয়া ওয়েট করছে ফোনের জন্য, এখন আসছি। ফারাহ মুখ ঘুরিয়ে তাকালো না শুদ্ধের দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়। শরীর টানা নিয়ে দ্রুত পায়ে প্রস্তর করলো জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি নিয়ে এলো। ফারাজ আর ইনায়ার সামনে এগিয়ে দিয়ে বলল, টেক ইট। ইনায়া মিনমিন করে বলল, আমি খাবো না। ফারাজ চেয়ার ঘুরিয়ে ইনায়ার দিকে ফিরে বসলো। এরপর ইনায়ার চেয়ার সহ ইনায়াকে তার দিকে ঘোরায়। ইনায়া অবাক হয়ে বলে, আরে কি করছেন? ফাইজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনায়ার সামনে ধরে গম্ভীর গলায় বলে, যা বলছি সেটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনায়া ঢোক গিলে কাপা হাতে কফির কাপ নেয় ফাইজের হাত থেকে। ফাইজ লাউঞ্জ চেয়ারে গা এলিয়ে 2 হাত ভাঁজ করে ইনায়ের দিকে চেয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। ইনায়া ফাইজের দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড, এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফাইজ ভ্রু কুঁচকে নেয়। বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনায়ের সাথে অনেকটা লেগে বসে। 2 পা ফাঁক করে বসেছে।
ইনায়া দুই পা তার দুই পায়ের মাঝে, তবে ইনায়ার পায়ের সাথে তার পা টাচ লাগেনি। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ গাল চুলকে বলে, আই এম ওয়েটিং ফর সামথিং। ঠোঁট চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে, এটা মুখে নাও ফার্স্ট। ইনায়া মাথা নিচু করে দুই বার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফাইজ বলে ওঠে, স্টপ লিটিল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায়। ফাইজ ইনায়ার হাত থেকে কফি নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনায়া দ্রুত বলে ওঠে, কি করছেন? এটা আমি খেয়েছি। ফাইজ মৃদু হেসে বলে, এই জন্যই তো নিলাম লিটিল কুইন, দিস ইজ আ স্পেশাল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করে দিচ্ছি। ইনায়া ফাইজের কারসাজি বুঝলো, ভীষণ লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলল, আমি ফারাহ আপুদের কাছে যেতে চাই। ফাইজ কিছু বলল না, চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনায়ার দিকে এক থেনে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিনমিটে হাসছে, পিড়পিড় করে, ভালোই তো লাগে হাব্বুকে লজ্জা দিতে। ইনায়ার দৃষ্টি এলোমেলো, দুই হাত জমা করে কচ্ছাড়ল। ফাইজ খেয়াল করলো, বা হাত এগিয়ে নিয়ে ইনায়ার ডান হাত আগলে নেয়, মৃদু স্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের ওপর ছাড়তে হবে না। আমি থাকতে তোমার হাতগুলোতে এভাবে কেন কষ্ট দিচ্ছ লিটিল কুইন? ইনায়া চোখ খিচিয়ে নেয়, এই লোক একটা অসভ্য। ফাইজ পুরো কফি শেষ করে ইনায়া থেকে দৃষ্টি নিবদ্ধ রেখে এরপর মৃদু স্বরে বলে, তোমার ফোন দাও। ইনায়া তড়াক করে চোখ তুলে তাকায় সামনে। ফাইজ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইনায়া মিনমিন করে বলে, কেন? আমি বলেছি তাই। ইনায়া বা হাতে ফোন। ফাইজ ইনায়ার দিকে চেয়ে আছে। ইনায়া বাধ্যমের মতো ফাইজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। ফাইজের ঠোঁটের কোণে হাসি চওড়া হয়। বা হাতের মাঝে ইনায়ার ডান হাত ধরে রাখা। ইনায়া ছাড়াতে চাইলে ফাইজ ইনায়ার ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটিল কুইন। ইনায়া হাত নাড়ানো অফ করে বলে দেয়। ফাইজ ফোনে লক দেখলো, ইনায়ার দিকে একবার তাকালো। ইনায়া তার দিকে চেয়েছিল। ফাইজকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে কি যেন টাইপ করে, লক খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফাইজ শব্দ করে হেসে দেয়। ফোনের অল পেপারে ইনায়ার দিকে তাক করে রেখে ঝরে ঝরে হাসতে থাকে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, তার ফোনের লকের এই লোক কিভাবে জানলো। ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে বলে, am always ready to be your personal bad boy little queen. ইনায়া লজ্জায় কেঁদে দেবে প্রায়। ফাইজের হাসি থামে না। ইনায়া চোখ জোড়া খিচিয়ে নেয়। ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে ইনায়ের মেসেঞ্জার লিস্ট চেক করে। অনেক ছেলেগুলো মিশিয়ে সবার সাথে কথাবার্তা হয় ইনায়ার। ফাইজ আর চোখে ইনায়ের দিকে তাকায়। কিছু একটা ভেবে ইনায়ের ফোন পকেটে ভরে দিয়ে দাঁড়িয়ে যায়। ইনায়া অবাক হয়ে বলে, আমার ফোন? ফাইজ গম্ভীর গলায় বলে, ইরফান নয়তো শুদ্ধের হাতে নেক্সট ডেতে দিয়ে দেবো। কেন? ফ্রেন্ডস লিস্টে এত ছেলে কেন লিটিল কুইন? আমার ভীষণ রাগ লাগছে। ডোন্ট টক। ইনায়া অবাক হয়, এই তো একটু আগে পাগলের মতো হাসছিল, মুহূর্তে এমন হয়ে গেল কেন? ইনায়া মৃদু স্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফাইজ ইনায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভাই নাকি লাইক করি না? ইনায়া ভ্রু কুচকে তাকালো। এই লোকটা বিয়ে না হতেই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎই রেগে বলে, আমার ফোন দিন বলছি। ওরা সবাই আমার ভাই, ওদের উল্টাপাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফাইজ রেগে বলে, বুঝলে বুঝবে, আই ডোন্ট কেয়ার। ইনায়া রেগে বলে, বাট আই কেয়ার। ফাইজ রাগ তর করে বেড়ে যায়। থমকে বলে, শাট আপ, যা বলছি চুপচাপ শুনবে। ফোন পাবে না মানে পাবে না, আর পাতানো ভাইয়ের ভুলে যাও। ইনায়া কিছু বলতে চাই। ফাইজ রেগে বলে, আই সে ডোন্ট টক নাও। রাগিয়েছ ভালো কথা, চুপ থেকে অ্যাটলিস্ট কন্ট্রোল করার হেল্প করো। ইনায়া মাথা নিচু করে থাকে। সে নিচেও রেগেছে। বাড়ি গিয়ে ভাইয়াকে বিচার দিয়ে আগে তার ফোন কেন নিয়ে নেবে এই লোক। ফাইজ লম্বা শ্বাস ফেলে ইনায়ের হাত ধরে বাইরের দিকে যায়। ইনায়াও চুপচাপ পিছু পিছু যায়। মায়েরা চোখ বুজে রয়েছে। ইরফান মায়ের কোমর চেপে আরেকটু তার দিকে এগিয়ে আনে। ঠান্ডা গলায় বলে, স্পিক আপ। মায়েরা কাঁপা কাঁপা গলায় বলে, সরি। ইরফান মায়ের পুরো মুখ অবলোকন করলো খুব নিখুঁতভাবে। ঢোক গেল। শুকনো ঠোঁট ছাড়া ভিজিয়ে আবারও ঠান্ডা গলায় বলল, ইউ নো অ্যাম মোর 30 দ্যাট ইউ। মায়েরা পিটপিট করে চোখ
মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি স্থির রাখতে পারে না। চোখ নামিয়ে একটু মুচড়ামুচড়ি করে আমতা আমতা করে বলে, ছাড়ুন। কথাটা শেষ করতে পারেনি। ইরফান এগিয়ে এসে মায়েরার ঠোঁটচোরা নিজের সূক্ষ্ম ঠোঁটচোরায় রাখে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়েরার হাত ছেড়ে দুই হাতে মায়েরার কোমর জড়িয়ে ধরে। মায়েরার হাত ছাড়া পেয়ে ছটফট করে। দুই হাতে ইরফানের বুকে ঠেলে সরাতে চায়। বুকে গলায় আনমৃত্যু খামচি দেয়, তবুও ছাড়ে না। দুই হাত তুলে ইরফানের দাড়ি টেনে দেয়, গালে খামচে ধরে। ইরফানের কোনো হেলদোল নেই। সে তার নিজস্ব একান্ত অনুভূতির জোয়ারে মত্ত। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মায়েরার হাত দুটো তার হাতের মুঠোয় নেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে। মায়েরা অসহায় হয়ে এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান ফোপানোর শব্দে কিঞ্চিৎ ফিরে পেয়ে দ্রুত মায়েরাকে ছেড়ে দেয়। কিছু বলার আগে মায়েরা ইরফানের গায়ের উপর গড়গড় করে বমি করে দেয়। ইরফান হতভম্ব। মায়েরা একটু আগে যা যা ফুচকা খেয়েছিল সব উকড়ে ইরফানের গা ভাসিয়ে দিয়েছে। ইরফান চোয়াল শক্ত হয়ে যায়, রাগে শরীর কাঁপছে। পরনে কালো স্যুট প্যান্ট। অফিসের কিছু কাজ ছিল। মায়েরাকে নিয়ে অফিসে যেতে চেয়েছিল। মায়েরা বমি করে বসে বসে ঢুলছে, মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। ইরফান বোধ হয় পারল না রাগ কন্ট্রোল করতে। ডান হাতে মায়েরাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলে মায়েরা হেলে পড়ে ইরফানের গায়ের ওপর। ইরফানের মাথা থেমে যায়, তবে চোয়াল শক্ত। মায়েরা দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নেয়। তার আগে তার দুই হাত ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান ধরল না মায়েরাকে, দুই হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। মায়েরা দুই হাত ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলার সাথে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। চড়ানো কণ্ঠে খুব আস্তে বিড়বিড় করে, সরি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, সরি, মারবেন না। ইরফান চোখ বুজে ঢোক গেল। তার গলায় মায়েরার গরম নিঃশ্বাস পড়ে, সাথে চোখের নোনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝে না। রাগ আর বিরক্তির পারদ রক্তের কোনায় ন্যায় তার শরীর শিরায় শিরায় ফুটতে লাগলো। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। মায়েরাকে ধরলো না। মায়েরা ইরফানের গলা ছাড়লো না। এখনও গড়িয়ে টিকিতে বসে মায়েরা। ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট ক্রাই, কিছু করবো না। ইরফানের কণ্ঠে রাগের আভা ঝরে পড়েছে। মায়েরা কেঁপে ওঠে। তার শরীর ভীষণ উইক লাগছে। প্রচণ্ড মাথা ব্যথায় তারাক্কাতেই পারছে না যেন। কান্না থেমেছে, তবে মাথা ব্যথা আর পেট ব্যথার অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড, ছাড়ো। মায়েরা যেন শুনল না। সাপের মতো পেঁচিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তাকে এভাবে জ্বালাবে, অথচ তার এই মেয়েকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করলো ঠাটিয়ে চারটে থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে রেখে চলে যেতে। মায়েরা ইরফানের গলা জড়িয়ে কিছু বলতে চায়, ঠোঁট নাড়ায়, যা ইরফানের গলায় আপাতত ছুরির ন্যায় লাগলো। ডান হাত ঝটকা মেরে মায়েরাকে তার থেকে সরিয়ে কিছু বলতে চায়, কিন্তু মায়েরা তার ডান দিকে হেলে পড়তে নিল। ইরফান দ্রুত বাঁ হাতে মায়েরার কোমর জড়িয়ে নিজের সাথে আঁকলে নেয়। রাগ বিরক্ত চাপা পড়ে হঠাৎ ইরফানের মুখ জুড়ে চিন্তার হাজির হয়। মায়েরা চোখ বুজে ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে। ইরফান বুঝলো বমি করার ফলে অতিরিক্ত উইক হয়ে মেয়েটা এই অবস্থা। নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। এই বাচ্চার আশেপাশে থাকাই তার চরম লেভেলের ভুল। লম্বা শ্বাস ফেলে মায়েরার মুখে লেগে থাকা বমির অংশ খসখসে ডান হাতের তালু দ্বারা মুছে দিল। মায়েরা নড়ে চড়ে ইরফানের শুটে মুখ গুজে ইরফানের সাথে চেপে বসে। দুই হাতে ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরার এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনো রকম মাথার উপর দিয়ে দেয়। মায়েরা টিপ টিপ করে চোখ মেলে তাকায়। ইরফান মৃদু স্বরে বলে, আর ইউ ওকে? মায়েরা ইরফানকে ছেড়ে দেয়। ডিকের উপর বসে ঢুলছে। ইরফান রাগে বিরক্তিতে গায়ের স্যুট একে টানে খুলে ফেলে। এরপর দ্রুত হাতে কালো শার্টের বোতামগুলো এক এক করে খুলতে থাকে। মায়েরা আদো আদো চোখ মেলে ইরফানকে দেখে ভয় পায়। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি টুপ করে খেয়ে ফেলবে। মায়েরা কান্না মাখা জড়ানো গলায় বলে, সরি। ইরফান স্যুট আর শার্ট গাড়ির ডিকির ওপর রেখে
ছট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ইরফানকে ভীষণ ভয় পায়। মাথা ব্যথায় চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, তবুও আদো আদো স্বরে বলে, আমি আপনার সাথে যাব না, আমি ছাড়ুন। ইরফান 2 পা এগুলি সামনে, শুদ্ধর কথা থেমে যায়। হোয়াট আ সিনেমা! ছি 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 ভাই, তাই বলে ফাঁকা রাস্তা পেয়ে 15 বছরের বাচ্চা মেয়েকে ছাড়লি না? মায়ের কথাটা বলতে পারছে না, হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে। তবে বুঝলো এখানে শুদ্ধ এসেছে, কিন্তু চোখ খুলল না। ইরফান এমনিতেও রেগে বোম হয়ে আছে। শুদ্ধের কথায় যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। রাগান্বিত কণ্ঠে বলে, ডোর খুলে দে। শুদ্ধ আফসোসে সুরে বলে, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আহারে, তোর কাছে থাকা শেপ নয় মনে হচ্ছে, ওকে আমায় দে, বড় হলে আমার তোকে দিয়ে দেবো। কথাটা বলে এগিয়ে আসতে নিলে ইরফান উল্টো ঘুরে অপর পাশে গিয়ে নিজের ডান হাত দিয়ে ডোর খুলল। এবারে মায়রাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। শুদ্ধ হাসলো, তবে মায়রাকে বেশ ভালোই অসুস্থ লাগলো। সিরিয়াস কিছু নাকি? ইরফান মায়রাকে সিটে বসিয়ে দিকে দিয়ে শুদ্ধকে বলে, ইনায়াকে যেন বাড়ি দিয়ে যায়। এরপর ইরফান এগিয়ে গিয়ে মায়ের সিট বেল্টটা বাঁধতে নেয়। মায়েরা পিট করে চোখ খুলে ইরফানের উদম গায়ে কাছে দেখে কান্না মাখা গলায় বলে, কি করছেন, সরুন। ইরফান চলন্ত চোখে তাকায় মায়ের দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, সরি। ইরফান মায়ের সিট বেল্ট বেঁধে গাড়ির লাইট অফ করে সিটে গা এলিয়ে চোখ বুঝে। মায়ের কপালের কোনায় হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই। ইরফান কথাটা শুনেই ঝড়ের বেগে মায়ের কাছে এসে মায়ের গালে একটা শক্তপোক্ত চড় মেরে দেয়। মায়ের মাথা ফনমন করে। মাথা ব্যথার মাঝে এমন থাপ্পড় খেয়ে যেন মাথা ঝিমঝিম মেরে যায়, ফুপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়ের গাল চেপে ভস্ম করা চোখে চেয়ে হিসিয়ে বলে, আর একটা কথা বলবি তো এখানে এক্ষুনি গাড়ির নিচে চাপা দিয়ে দেবো। মায়েরা ভয়ে কাঁপছে। আবারও উকি করতে নিলে ইরফানের তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিংয়ে একটা পাঞ্চ মারে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ফুপিয়ে কাঁদে, পিটপিট করে। সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে অসভ্য লোক। সিগারেটের গন্ধ আবারও যেন বমি আসলো মায়ের। মেয়েটা সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশে দাঁড়ায়। পকেটে হাত দিল, কিন্তু সিগারেট পায় না। পকেটে 2টো সিগারেট ছিল। এখানে গাড়ি থামিয়ে সেই 2টো সিগারেটের ধোঁয়া উড়িয়ে মায়ের কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আরও রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতায় ছেলে বলে, মেজাজ ফুরফুর থাকার বদলে এমন গরম কেন রে? ইরফান রেগে শুদ্ধের কলার ধরে তাতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডকে জাস্ট নিতে পারছি না আমি। শুদ্ধ স্তব্ধা খেয়ে চেয়ে আছে, হেসে বলে, ওকে তাহলে ডিভোর্স দিয়ে দে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে একটা ব্যবস্থা কর। শুদ্ধ অবাক হয়ে তাকায়। ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফান এমন কথায় শুদ্ধ ভারী অবাক হলো। অন্তঃপর সিরিয়াস কণ্ঠে বলে, সিরিয়াসলি তুই ডিভোর্স দিতে চাইছিস? ইরফান 2 হাতে নিজের মাথায় চুল টেনে রাগান্বিত স্বরে বলে, আমার সাথে ও ঠিক চায় না, ও আস্ত একটা বাচ্চা। আমি কবে জানি ওকে মেরে দিই, সো ডিভোর্স ইজ বেটার। শুদ্ধ ইরফানের গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়ানোয় মায়েরা ইরফান আর শুদ্ধের প্রতিটি কথা শুনতে পায়। এতক্ষণ মাথা ব্যথায় চোখ থেকে পানি পড়লেও এবার হৃদয় হতে যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মায়ের। ডান হাত তুলে নিজের ঠোঁটে একবার হাত বুলায়। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে কোলের ওপর পড়ে। 2 হাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়ার কি আছে? লোকটা তো বিয়ের দিন থেকেই তাকে মানলে না, আজ মুক্তি চাইছে, এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথায় যেন মাথা ছিঁড়ে যাবে, তবু বহু কষ্টে মায়েরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পিছু ফিরে তাকায় না। ঢুলতে ঢুলতে ধীর পায়ে সামনে এগোতে যায়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। গাড়ির সাথেই ছোট্ট ব্যাগ আছে, তাতে টাকা। তাই আর কিছু ভাবলো না। সিএনজির এক কোণায় বসে মাথা লাগিয়ে চোখ বুঝল। বদ্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায়, বিড়বিড় করে, বাবা মা, তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না?
ইরফান সূত্রের থেকে সিগারেট নেয়, দুটো সিগারেট পুড়িয়ে কি যেন ভেবে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে আছে। সত্যি বলতে ইরফান হঠাৎ এমন কথায় তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে তবে শুদ্ধ তার সম্মতি মামাকে, ইরফানের বাবাকে 4টে কথা শুনিয়ে ছাড়বে। শুদ্ধের খারাপ লাগে মেয়েটার জন্য। এইটুকু একটা মেয়ে, একে তো বয়স না হতে বিয়ে হয়ে গিয়েছে, আরেক ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ির ডোর খুলে ভেতরে মায়েরাকে না দেখে ভ্রু কুচকে তাকালো। ব্যাক সিটে চেক করেও মায়েরাকে না দেখে অবাক হয়ে এখানেই তো বসেছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকায়, কোথাও নেই। ইরফান ঢোক গেল, গাড়ির ডোর শব্দ করে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যায় দ্রুত পায়। চোখ ঘোরায়, মায়েরার ছায়াও নেই। ইরফানের গলা শুকিয়ে আসে, পায়ের গতি বাড়িয়ে শুদ্ধের কাছে এসে শুদ্ধের গলার ধরে বলে, ও কোথায়? শুদ্ধ ভ্রু কুচকে তাকালো, অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা তোরও, হারালে শুধু আমার কাছে আসিস কেন? আমার ভেতরে বাইরে সবখানে আমার হবু বউ। তুই চাইলে আমাকে উইথআউট ড্রেসে চেক করতে দেখতে পারিস, আমার কোথাও তোরা নেই। ইরফান রাগে তাতে দাঁত চেপে, তুই ওপাশে দাঁড়িয়েছিলি, আমি এপাশে আসার পর, বলো কোথায়? শুদ্ধ হা করে তাকালো। লে, সে একটু দাঁড়িয়েও চেয়ে থাকতে পারবে না। ছোটো ছোটো চোখ করে বলল, ডিভোর্স তো দিবি, ওর চিন্তা ছেড়ে ফেল। আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিয়ে দেবো, এখন থেকে সেই নায়ক ওর চিন্তা করবে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফাইজ ইনায়াকে ফারাহের সাথে গাড়িতে বসিয়ে রেখে এসেছে। এদিকে ইরফানের গাড়ি তার করানো দেখতে পেয়ে মূলত আসলো। ইরফানকে খালি গায়ের সাথে শুদ্ধকে এভাবে বলতে শুনে অবাক হয়ে বলে, কি হয়েছে? শুদ্ধ পিছনে তাকিয়ে বলে, ইরফানে ওর বউকে ডিভোর্স দেবে বুঝলি, কিন্তু সে বউয়ের জন্য ওর পরাণ পুড়তে জঘন্যভাবে। জটিল ইকুয়েশন। ইরফান দুই হাতে মাথার চুল টেনে আবারও এইদিক ওইদিক চোখের মনি করে শুকনো ঢোক গিলছে বারবার। সীমান্তের এখানে গিয়েও মেয়েটার শান্তি গাড়ি থেকে বেরিয়েছিল একা একা, আবারও বেরিয়েছে। ভাবতেই রাগে গাড়ির চাকায় একটা জোরে লাথি বসায়, বিড়বিড় করে, স্টুপিড, আই উইল কিল ইউ। যদি খারাপ কারো হাতে পড়ে যায়। ভাবতে ইরফানের চোখ মুখে ভীতি জমে যায়, রাগ চেপে যায়। দুই হাতে মাথার চুল টেনে হঠাৎ চিৎকার করে বলে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফাইজ অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। ইরফান কণ্ঠ কাঁপছিল, আর প্লিজ শব্দটা, তাও ইরফান, নো পসিবল। আপা আইসা পড়ছি। সিএনজি ওয়ালার ডাকে মায়েরার মাথা সোজা করে সব কিছু কেমন ঘুরছে, চোখ দিয়ে যেন গরম ধোয়া বের নির্গত হচ্ছে। একটু সময় নিয়ে বসে রইল চুপ করে, এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে দেয়। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা অবাক হলো, মেয়েটা তাকে 500 টাকার নোট ধরিয়ে দিয়েছে, ভাড়া 200 টাকা। দ্রুত সিএনজি থেকে নেমে মায়েরার পিছে গিয়ে বলে, আপা আপনার বাকি টাকা। মায়েরা কথা বলতে পারছে না, তবু হালকা হেসে ছোট্ট করে বলল, দিয়ে দিন চাচা। লোকটি বাকি টাকাটা মায়েরার হাতে দিয়ে দেয়। মায়েরা মৃদু স্বরে বলে, আপনি খুব ভালো চাচা। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা লোকটি যে সেখান থেকে চলে যায়। মায়েরা মেইন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটের দারোয়ান রহমত চাচা মায়েরাকে এভাবে দেখে দ্রুত এগিয়ে এসে বলে, ঠিক আছে মা। মায়েরা মাথা নামিয়ে বলে, চাচা ভেতর থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে ভেতরে গেল। মেইন গেট থেকে ভেতরের রাস্তার মতো বেশ অনেকটা জায়গা পেরিয়ে একদম মায়েরার মাথায় ইরফানদের বাড়ি। রহমত ভিতরে গিয়ে রিতাকে ডেকে আনে। রিতা বাইরে এসে মায়েরাকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় মায়েরার একা দেখে। আশেপাশে ইনায়াকে খুঁজে মায়েরাকে জিজ্ঞেস করে, ইনায়া কোথায়? মায়েরা মৃদু হেসে বলে, ওরা আসবে, আমার ঘরে নিয়ে এসো প্লিজ আপু। রিতা অসহায় চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরার থেকে সে 2 বছরের বড়। মায়েরা সেই থেকে তাকে আপু বলে ডাকে, নাম ধরে ডাকতে বলে, অথচ ডাকে না। রিতা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে ভাবি? মায়েরা কিছু বলে না। রিতাকে ধরে ধীরে পায়ে বাড়ির থেকে এগিয়ে যায়। রিতা আবারও জিজ্ঞেস করলো। মায়েরা দুর্বল কণ্ঠে বলে, দুর্বল তবে শক্ত কণ্ঠে বলে, আমি তোমার ভাবি নই বুঝলে, ডাক ধরে নাম ধরে ডাকতে না পারলে ডাকবে না আমায়। রিতার মুখটা একটুখানি হয়, মায়েরা তো এভাবে কথা বলে না, কি হয়েছে? একটু পর মায়েরা ঢোক গিলে বলল,
সরি আপু, ভাবি ডাক ভালো লাগে না। তুমি আমায় নাম ধরে ডাকলে আমায় খুব ভালো লাগে। রিতা মৃদু হাসলো, মাথা নেড়ে আচ্ছা বলে। মায়েরাকে রিতা মায়েরার ঘরে রেখে আসে। এরপর মায়েরার কথা অনুযায়ী দ্রুত একটা টেলিফোন আর পানি এগিয়ে দিলে মায়েরা খেয়ে নেয়। গা থেকে বোরখা ছেড়ে খোপা করে চুলগুলো খুলে দেয়। এরই মাঝে রুমানি ওয়াজ মায়েরার ঘরে এসে মায়েরাকে এক দফা দেখে যায়। এগিয়ে এসে বলে, ইনাইয়া কোথায়? তুমি একা কেন? মায়েরা রুমানি ওয়াজের দিকে তাকালেন। ভদ্রমহিলা আরও কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়েরাকে কেমন অস্বাভাবিক লাগলো। চোখ মুখ কেমন ফোলা, লাল। বাম গালে চোখ পড়লে দেখল ৫ আঙুলের ছাপ স্পষ্ট। মায়েরা অতিরিক্ত ফর্সা হওয়ায় এটুকুতেই স্পষ্ট বোঝা যায়। রোমান এওয়াজ ঢোক গেল। ঘণ্টা ১ আগেই ইরফান বাবা ইরফানকে না পেয়ে রেগে বেরিয়ে গিয়েছে। অফিসে কাজ ছিল অথচ ইরফান সেখানে যায়নি। তার মানে মায়েরার সাথে ছিল, আর মেয়েটাকে আবারও মেরেছে। তিনি কি বলবেন বুঝলেন না। ইরফানের বাবা যদি জানে ইরফান আবারও মায়েরাকে মেরেছে, বাবা ছেলের মধ্যেই তো একটা যুদ্ধ লেগে যাবে। মায়েরা গলা ছেড়ে মৃদু হেসে বলে, কিছু বলবেন মা? রোমানি ওয়াজের ধ্যান ভাঙে। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? আর ইনায়া কোথায়? তুমি একা কেন? মায়েরা মুখে হাসি নিয়ে আদো আদো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি। আপু আসবে পরে। রুমানি ওয়াজ মায়েরার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন। থাপ্পড় যে খেয়েছে এটা তিনি বুঝেছেন, আর কেঁদেওছেন, কিন্তু কিভাবে হেসে কথা বলে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে? মায়েরা অবাক হয়, কিভাবে বুঝলো? মায়েরা কিছু বলার আগে রুমানি ওয়াজ হতাশার স্বরে বলে, খেয়েছো? মায়েরা মাথা নেড়ে বলে, জি, এসে ওষুধ খেয়েছি। আচ্ছা শো তাহলে, ভালো লাগবে। কথাটা বলে তিনি বেরিয়ে যান। মায়েরার চোখ জোড়ায় পানি। রুমানি ওয়াজ বেরিয়ে গেল। রিতা মায়েরার পাশে বসে বলে, ভাবি, ভাইজান তোমায় মারছে সেজন্য কাঁদছো? মায়েরা হেসে বলে, তার জন্য কাঁদতে আমার বউই গেছে। তুমি আবার আমায় ভাবি ডাকতে পারছো না, এই জন্য কাঁদছি আমি। রিতা মানল না। মায়েরা মজা করার মানুষ, সে জানে। মন খারাপ করে বলে, ভাইজান এমনিতে খুব ভালো, রাগ হইলে একটু অস্বাভাবিক আচরণ করে, তুমি মন খারাপ করো না। মায়েরা ঝাপসা চোখে বুঝে বলে, থাপ্পড় খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট্ট ছোট্ট শব্দ শুনে, কারণ ওগুলো ভার থাপ্পড়ের চেয়ে অনেক বেশি। রিতা বোকা চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়ের কথাটা বলে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। এরপর দেয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে ডিভোর্স ইজ বেটার। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি আশ্চর্য, তার খারাপ লাগছে কেন? ভালোই হবে, ওই পাষাণ লোকটার তার ছেড়ে দিলে তার আর মার খেতে হবে না। কিন্তু সে চায় না ওই পাশের লোকটা তাকে ছেড়ে দিক। আরও দুটো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না। সে না হয় বোবা হয়ে থাকবে। নিজের ভাবনায় নিজের উপরেই কেমন বিরক্ত হলো। থাকবে না সে। মানুষ কত ভালোবাসা, প্রিয় সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আর সে শুধু থাপ্পড় খেতে পারবে না সে। তবু কেন যে এই কষ্ট হয়? নিজেকে সামলে কোনো রকম উঁচু করে বাইরে বেরিয়ে বসে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের দরজা ভিড়িয়ে শুয়ে পড়ে। ইরফান গাড়ি নিয়ে কোথায় কোথায় যে খুঁজল মায়রাকে, সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে। মায়রার ওপর এত রাগ, বেশি রাগ তা বোঝানো দেয়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার বাসার দিকে যায়। নজর রাস্তার আশেপাশে ছিল। শুদ্ধ তার গাড়ি নিয়ে খোঁজায় ব্যস্ত। ফাইজ, ইনায়া আর ফারাহকে নিয়ে গিয়েছে। রোমানি ওয়াজ ইরফানের ফোনে অনেকবার কল দিয়েছে। ইরফান কল রিসিভ করে না। উপায় না পেয়ে শুদ্ধের নাম্বারে কল দেয়। মায়েরা একা কেন বাসায় আসলো, আর ইনায়া কোথায়, ইরফান কোথায়, সেসবই শুনল। ভীষণ চিন্তিত তিনি ছেলেকে নিয়ে, সাথে মায়েরাকে নিয়ে। কি করবে এদের, কিছু বুঝতে পারছে না। তোর বউ বাড়ি এসেছে। ইরফান গাড়ির দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে। চোখগুলো লাল। শুদ্ধের কথা শুনে মৃদু স্বরে বলে, ওকে বাড়ি যা, রাত হয়েছে। মামা মামি দুজনেই কল দিয়েছিল অনেকবার। ইরফান কিছু বলল না। শুদ্ধ হতাশায় শ্বাস ফেলে বলে, এতক্ষণ যাকে মরার মতো খুঁজলি, খবর পেয়ে যাচ্ছিস না কেন? ইরফান রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলে ও আমার হাতে আগে বেহিসাব থাপ্পড় খাবে। ওর সাহস কী করে হয় এই রাতে একা একা বাড়ি যাওয়ার? শুদ্ধ পাশেই দাঁড়িয়ে চুপ করে থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলে, তুই কি করেছিস মায়ের সাথে? ইরফান কিছু বলে না। রাগে শরীর কাঁপছে তার। চোখ বুজে লম্বা শ্বাস টানে। শুদ্ধ কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস? কি চাইছিস তুই বল তো?
ইরফান বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে, এরপর শক্ত গলায় বলে, ওই স্টুপিডকে খুন করতে চাইছি। শুদ্ধ রেগে বলে, ইরফান তোর বোঝা উচিত মায়ের বয়স 15+। তোর হাফ বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে, ওকে প্লিজ সেভাবেই ট্রিট কর। ওর থেকে বড়দের মতো বিহেভ এক্সপেক্টগুলোকে চাপা দে, নয়তো তুই যা চাইলি সেটাই কর, ডিভোর্স দিয়ে দে, কারণ তোদের এই রিলেশনের কোনো ফিউচার নেই। মেয়েটার জন্য আমার খারাপ লাগে। ইরফান কিছু বলল না, শুদ্ধ অবাক হয়। ডিভোর্সের কথাটায় ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়, যেন ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। হঠাৎ ইরফান সত্যিই ডিভোর্সের ব্যাপারে ভাবছে। শুদ্ধ কিছু বলে না, এভাবে মার খাওয়ায় এদের রিলেশন এমন অস্বাভাবিকতা। এর চেয়ে হয়তো ডিভোর্সটাই বেটার। মৃদু স্বরে বলে, বাড়ি যা। ইরফান আরও দুটো সিগারেট ধোঁয়া উড়িয়ে গাড়ির স্টার্ট দেয়। শুদ্ধের কপালে চিন্তার ভাঁজ। ইনায়া গাড়িতে চিন্তিত বদনে বসে আছে। মায়েরা একা একা কেন বাড়ি গেল সেই চিন্তায় শেষ মেয়েটা। তাদের সাথেই তো কি সুন্দর হেসে খেলে বাড়িরে বেরিয়েছিল, কি যে হলো। তবে বাসায় পৌঁছে শুনে কিছুটা নিশ্চিন্ত আছে। ফাইজ গাড়ি থামলে ইনায়া ফারাহকে ভেতরে আসতে বলে আরেকদিন যাবে বলে আজ এমনিতে অনেক রাত হয়েছে। ইনায়া আর জোর করে না। ফাইজ ড্রাইভিং সিট থেকে নেমে ইনায়ের পাশে ডোর খুলে দিলে ইনাইয়া নিঃশব্দে বেরিয়ে আসে গাড়ি থেকে। ফাইজ তীক্ষ্ণ চোখে ইনায়ের মুখপানে চেয়ে ইনাইয়ার এক গোলে ফাইজ ইনায়ের হাত তার বা হাতে মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইনায়ের হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ মৃদু স্বরে বলে, লিটল কুইন রাগ করেছো? ইনায়া কিছু বলে না, নীরব থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ নরম স্বরে বলে, সরি লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজকে গোমরা মুখে তার দিকে চেয়ে থাকতে দেখে চোখ নামিয়ে মিনমিন স্বরে বলে, হাত ছাড়ুন। ফাইজ মৃদু হেসে বলে, ওকে, তোমায় ফোন দিচ্ছি, এবার চলবে? ইনায়া মাথা উঠিয়ে খুশি হয়ে বলে, দিন তবে। ফাইজ চোখ ছোট ছোট করে তাকায়। ভাবনার মাঝে ফাইজের পকেটে ফোন ভাইব্রেট হয়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে দেখলো ইনায়ার ফোন বাজছে। একটা মেয়ের নামে সেভ করা। ফাইজ গলা ঝেড়ে বলে, ফ্রেন্ডদের সাথে কি বেশি পার্সোনাল কিছু বলো, আমি শুনতে চাই। ইনায়া কি বলবে বুঝলো না। ফাইজ কল রিসিভ করে লাউডে দেয়। ওপাশ থেকে গড়গড় করে একটি মেয়ে বলে, বান্ধবী, তোর পার্সোনাল বখাটের সাথে কেমন ডেট হলো রে? মেসেঞ্জারে মেসেজ দিলাম, সিন করিস না, সেসব থাক। এখন বল কি কি করলো সে? চুমু টুমু খেয়েছে? কোথায় কোথায় খেয়েছে? ইনায়া লজ্জায় মাটির নিচে ঢুকতে পারছে না, শুধু পা উঁচু করে বা হাতে তার ফোন নিতে চাইলে ফারাজ ফোন উঁচু করে ধরে। ঠোঁট টিপে হাসছে সে, দৃষ্টি ইনায়ার দিকে। ইনায়া কাঁদো কাঁদো মুখে বলে, প্লিজ কল কাটুন। ফারাজ গলা ছেড়ে ফোনের ভলিউম কমিয়ে দেয়। ফোন ইনায়ের হাতে দিয়ে ইশারায় কথা বলতে বলে। ইনায়া দ্রুত কল কেটে দেয়। ফাইজ তার থুতনির পাশে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে আর মিটমিটে হাসে। ইনায়া যেতে নিলে ফাইজ ইনায়ের হাত ছাড়ে না। ইনায়া মাথা নিচু করে বলে, প্লিজ হাত ছাড়ুন। ফাইজ ইনায়ের হাত থেকে ফোনটা টান মেরে নিয়ে নিল। ইনায়া অবাক হয়ে বলে, নিলেন কেন? ফাইজ উত্তর করলো না ইনায়ের কথায়। ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ডেট করলে কিস করতে হয় লিটল কুইন। তুমি তো পেকে গিয়েছো তোমার ফ্রেন্ডদের জন্য, মনে হয় আমি পিছিয়ে পড়ে আছি। ইনায়া কাপা গলায় বলে, আমি বাড়ি যাব। ফাইজ হেসে বলে, ইনায়ের ফোনে কিছু কাজ করে ওভাবেই হেসে বলে, ডোন্ট ওয়ারি, বিয়ের আগে আমি অলওয়েজ পিছিয়ে থাকবো। এরপর ইনায়ের দিকে তাকিয়ে বলে, একটা ছোট্ট আবদার পূরণ করো, এরপর ফোন নিয়ে ভেতরে যাও। ইনায়া চোরা চোখে ফাইজের দিকে তাকায়। ফাইজ হেসে বলে, তোমার ফোনের পাসওয়ার্ড তোমার ভয়েস শুনতে ইচ্ছে করছে লিটল কুইন। ইনায়া তার হাত সরানোর চেষ্টা করে, মাথা নাড়িয়ে বলে, হাত ছাড়ুন, আমি ঘরে যাব। লিটল কুইন, স্পিক আপ, ফিরিয়ে দিও না। ফাইজের কণ্ঠ অতি নমনীয়। ইনায়া চোখ তুলে তাকায়। ফাইজ শীতল চোখে চেয়ে আলতো হেসে বলে, প্লিজ। ইনায়া ঢুকিলে চোখ নামিয়ে নেয়। ফাইজের এভাবে আবদার কেন যেন ইনায়া চাইলেও ফেরাতে পারল না। চোখ খিচিয়ে কাপা কণ্ঠে বলে, মাই পার্সোনাল ব্যাড বয়। ফাইজ ফিস বলে, এই তো আমার পার্সোনাল ব্যাড বয়, মাই লিটল কুইন। ইনায়া দ্রুত বলে, আমার ফোন দিন। ফাইজ ইনায়ের হাতে ফোন দিয়ে ইনায়ের হাত ছেড়ে দেয়। ইনায়া ছাড়া পেয়ে দ্রুত পায় বাড়ির ভেতরে যায়, পিছু ফিরে তাকায় না। ফাইজ মুখ গোল করে শ্বাস ফেলে মৃদু হেসে বিড়বিড় করে, আর সরে না রে এ অপেক্ষা। এটা কখন কিনলে? তোর বয়ফ্রেন্ড দিয়েছে। ফারাহ ভ্রু কুচকে বলল, আমার বয়ফ্রেন্ড কে?
ফাইজ ফারাহের হাতে ফোন প্যাকেট হাতে দিয়ে বলে, সেটা তুই জানিস? তুই এমন ছিটকাদুনে কেন বল রে তো? ফারাহ রেগে বলে, আর তুমি এত বিয়ে পাগল কেন বলো তো? ফারাহের কথায় ফাইজ থতমত খেয়ে তাকায়। বেয়াদব বোন হয়েছে, শুধু বড় ভাইয়ের পিছনে লাগে। ফাইজ তার ঘরে যেতে যেতে বলে, ইরফানের বউয়ের এক্সাম শেষ হয় না কেন বুঝি না। বোর্ডের মাস্টারগুলো মির্জাফর হতে চাইছে না কি? ফারাহ বোকা চোখে তাকিয়ে দেখে ফাইজের দিকে। পাগল নাকি তার ভাই? কি বলে নিজেই জানে না। হাতের প্যাকেটে নিয়ে তার ঘরে যায়। এটাই তো শুদ্ধের হাতে ছিল। ঘরে গিয়ে আগে পুরো ফোনের প্যাকেজিং খুললো, একদম নতুন। তবে এটা কেনার পর একবার খোলা হয়েছিল, তারপর আবার আগের মতো করেই রেখেছে। ফারাহ বুঝলো। ভেতর থেকে ফোনটা বের করে উল্টে পাল্টে দেখলো। বুক ধকপুক করছে। এটা শুদ্ধ ভাইয়ের কেনা ফোন, কিন্তু সে যে বলল এটা সামিয়া নামের ওই মেয়েটার জন্য কিনেছে। হঠাৎই ফোনে শব্দ করে বেঁচে ওঠে। তবে ফোনে সেট করা কোনো রিংটোন নয়, ভয়েস। ভালোবাসার খেলাটাই আমি জিতে গেছি ফারাহ, শুনছো? এই ফারাহ, ভালোবাসি কিন্তু। হাজারো আবেগ মেশানো কোমল সুরে কয়েকটি শব্দ, যে কণ্ঠ শুদ্ধর। ফারাহের হাত কাঁপছে। কল করছে শুদ্ধ ভাই, আর রিংটোন একটা। বারবার একই সুরে কথাগুলো বাজছে। ফারাহ ঢোক গিলছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। সেকেন্ড বার কল আসলে ফারাহ কল রিসিভ করে। ধীরে ধীরে ফোন কানে ধরে, চোখ চোরাই পানি টুম্বর। ওপাশ থেকে শুদ্ধ বলে, ফারাহ, আমার হবু বউকে ফোন দিতে গিয়ে তোমার কাছে চলে গিয়েছে। মিস্টেক। এখন কি করি বলো তো? ফারাহ কাতর গলায় ফুপিয়ে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ ঠোঁট টিপে হেসে আবেগপ্রবণ গলায় বলে, এই তো আমি ফারাহ, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ শব্দ করে হেসে বলে, ভালোবাসাটা তবে পেয়ে গেলাম আমি ফারাহ, বুঝছো? ফারাহ কথা বলতে পারে না, ফোপায়। শুদ্ধ প্রাণ খোলা হাসি হাসে। একটু পর থেমে বলে, ওহে লাবণ্যময়ী, আরেকটু শব্দ করে কাঁদবে প্লিজ। ফারাহ নাক টেনে কল কেটে দেয়। অল পেপার ভেসে ওয়ালপেপার ভেসে ওঠে তার কান্না ভেজা মুখ। তার দিকে হেসে তাকিয়ে আছে শুদ্ধ, পিঠটা সাইড থেকে তোলা। ফারাহ হঠাৎই কান্নার মাঝে হেসে ফেলে। আবারও ফোনে রিং হয়। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি ফারাহ, শুনছো? এই ফারাহ, ভালোবাসি কিন্তু। ফারাহ মন দিয়ে শুনছে কথাগুলো, কিন্তু কল রিসিভ করলো না। চোখ মুখ লাল, তবে মুখোপায় পরে উজ্জ্বল খুশির ঝিলিক। রাত প্রায় 1টার কাছাকাছি। ইরফান বাড়িতে এসে চাবির সাহায্যে লক খুলে ভেতরে যায়। ডাইনিংয়ে বসে তারেক নেওয়া ছেলের অপেক্ষা করছিল। ইরফানকে পোশাকবিহীন দেখে তিনি বিস্ময় নিয়ে তাকালো। এগিয়ে এসে বলে, তোমার এই অবস্থা কেন? ইরফান তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কাঁদছিল। কাঁদছিল মানে? এভাবে উদাম গায়ে বাইরে থেকে কি কাজ করে আসলেও ইরফান ভদ্রলোক বুঝলেন না। তারেক নিবাজ মূলত ইরফানের অফিসে না যায় রেগে আছে। মায়েরার ব্যাপার তিনি জানেন না। ইরফান অফিসে যাবে না বলে আর যায়নি। রেগে বলে, তুমি কি পণ করেছো আমাদের বিজনেস ধসে নামিয়ে ছাড়বে? ইরফান বিরক্ত হলো। সিঁড়িতে উঠতে উঠতে বলে, নেক্সট ডে সব সামলে নেব, ডোন্ট ওয়ারি। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। তারেক নিবাজ ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলে আর ভালো হলো না। তিনি হতাশ। সামলে নিবে বলেছে যখন নিবে সামলে, যখন যা মনে হয় করবে, বলেই লাভ নেই। এই সময় মায়েরা মায়েরাকে এনে রেখেছে। এক্সামের মাঝে কেন এরকম আগোছাড়ো করছে সেটা বুঝতে পারছে না। তিনি কাজে ব্যস্ত। তারপরেও সে মায়েরার সাথে সেখানে কথা হয়নি। ইরফান আবারও ফলে শুনতেও পারেনি কেন এসেছে মায়রাকে। বিরক্ত হয়ে তার ঘরে চলে যায়। ইরফান তার ঘরে গিয়ে আগে শাওয়ার নেয় প্রায় 30 মিনিট সময় নিয়ে। চোখ মুখে রাগের আভা। যখনই ভাবছে মায়রা এই রাতে একা একা এই পথ এসেছে, তখনই মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে চায় কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগে এই স্টুপিডকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাতে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। একটা কালো ট্রাউজার পরে নিল। তবে শরীরে কিছু জড়ালো না। উদাম শরীরে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা ঠেলে ভেতরে চোখ পড়লে মুহূর্তে চোখ জোড়া শীতলায় ভরে যায়। রাগ আপনা আপনি নিভে যায়। খানিক ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দেয়। ঘরের লাইট চালিয়ে ঘুমিয়েছে কেন বুঝলো না। ধীরে পায়ে এগিয়ে এসে মায়ের মাথার কাছে দাঁড়ায়।
গম্ভীর চোখে দৃষ্টি আবদ্ধ করে মায়েরার মুখপানে। মায়েরা ইরফানের ঘরে ঠিক যেভাবে ঘুমিয়েছিল আজও সেভাবে ঘুমিয়েছে। দরজা বরাবর মাথা রেখে বিছানায় কিনারায় মাথা রেখে চুলগুলো ছেড়ে দেয়। চা মেঝে ছুঁয়েছে, ফ্যানের বাতাসে মেঝে ছুঁয়ে থাকা চুলগুলো মৃদুভাবে দোলে। মায়েরার বাম গালে চোখ পড়লে ইরফান ঢোক গিলে 5 আঙুলের দাগ স্পষ্ট। চোখ বুজে শ্বাস ফেলে। একটু পর মায়েরার মাথার কাছে ডান পা ভাঁজ করে বসে। সামান্য ঝুঁকে মায়েরার বাম গালে তার ডান হাতের আঙুলগুলো ছোঁয়ালে মায়েরার ঘুমের মাঝে কেঁপে ওঠে। ইরফান মায়েরার বদ্ধ চোখের পাতায় দৃষ্টি দেয়। ফুলের পাপড়ির ন্যায় মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতায় ডান হাতের বুড়ো আঙুল দ্বারা আলতো করে ছুঁয়ে দেয়। মায়েরা ঘুমে ঘোরে ডান কাঁধ হয়ে ইরফানের দিকে হেলে আসে। ইরফান মায়েরার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করল। দৃষ্টি ঘুরিয়ে ডান গালে চোখ স্থির করে ফর্সা গালে লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে হাত ভর্তি করে। আবার মায়েরার পাশে বসে আলতো হাতে মায়েরার গালে বরফ লাগিয়ে দেয়। মায়েরা কেঁপে ওঠে। এগিয়ে এসে তার হাতের কাছে ইরফানের বাঁ হাত পেয়ে হাতের তালুর ওপর ডান গাল রেখে গম্ভীর মুখে আচ্ছন্ন হয়ে যায়। ইরফান ঝুঁকে আছে মায়েরার ওপর। মায়েরার মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও মায়েরার গালে বরফ লাগিয়ে দেয়। এবার মায়েরা আর নড়ে না। ইরফান সময় নিয়ে বরফ দিয়ে তেল মাখাইয়া গালে। এরপর ডান হাতে ছোট্ট ছোট্ট বরফের টুকরোগুলো ছুঁড়ে ফেলে। ভেজা গালে চুলের কিছু অংশ হেলে আসলে হাত বাড়িয়ে তা কানের পিঠে গুঁজে দেয়। ঢুকিলে মুখ নামিয়ে ভেজা গালে ঠোঁট দাবায়। কতক্ষণ যে এভাবে থাকলো তা ইয়ত্তা নেই। মায়েরা নড়ে চড়ে ওঠে। ইরফানের মায়েরার গাল থেকে ঠোঁট সরিয়ে নেয়। মাথা খানিক উঁচু করে মায়েরার ফোলা ফোলা মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়েরার কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদু স্বরে বলে, সরি ফর দ্যাট। কথাটা বলে কানের পিঠে শব্দ করে চুমু খায়। মায়েরা ঘুমের মাঝে ফুঁপিয়ে ওঠে। ইরফান দ্রুত মায়েরার মুখের দিকে তাকায়। চোখ বন্ধ মায়েরার। কি যেন বিড়বিড় করে। ইরফান আরেকটু এগিয়ে গেলে আদো আদো স্বরে শুনতে পায়, বাবা। মেলায় যাওয়ার কথা বলে ফাঁকি দিয়ে আকাশে চলে গেল। বাবা, বাবা। কথাগুলো খুবই অস্পষ্ট শোনায়। বন্ধ চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফানের বাঁ হাতে মায়ের ডান গাল চেপে রাখায় ইরফানের হাতের তালুতে টুপটুপ করে মেয়েটার চোখের পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিলে মায়েরার দিকে চেয়ে থাকে। চোখ মুখে অসহায়তা ভিড় করে। মায়েরাকে চিৎ করে শোয়ায়। মুখ নামিয়ে মায়েরার ডান চোখের কিনারায় ছোট্ট করে একটা চুমু আঁকে। বাঁ হাতে মায়েরা বা চোখের কোণে মুছ দেয়। এরপর মায়েরাকে কোলে তুলে লম্বা করে বালিশে শুয়ে দেয়। উঠে গিয়ে ঘরের লাইট অফ করে দেয়। বাম হাত কাত হয়ে মায়েরার পাশে শুয়ে পড়ে ইরফান। মায়েরার পেট জড়িয়ে মায়েরাকে টেনে মায়েরার পিঠ তার বুকে লাগিয়ে শুয়ে দেয়। হাত বাড়িয়ে মায়েরাকে অল্প ধরল না। দুহাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে নেয়। লম্বা শ্বাস টেনে চোখ বুজে। ফ্যানের বাতাসে মায়েরা চুলগুলো ইরফানের মুখের ওপর লুটোপুটি খায়। ইরফান সরালো না চুল। উঠে গিয়ে তার স্বভাবসুলভ ফ্যান অফ করে এসি চালালো না। শক্ত হয়ে চোখ বুজে রইল। সকাল সকাল চিৎকার চেঁচামেচি মায়েরার ঘুম ভেঙে যায়। পিট পিট করে চোখ তুলে তাকায় মায়েরা। ঘরময় দিনের ঝাপসা আলো দেখে বুঝলো সকাল হয়ে গিয়েছে, কিন্তু সে জাগা পায়নি। এমন জোরে জোরে কথা বলছে কি? ধীরে ধীরে বিছানা থেকে নেমে ভিড়ানো দরজায় খুলে বাইরে নজর দিলে ইরফান আর তারেক নেওয়াজকে মেন গেটের কাছে দাঁড়িয়ে কথা বলতে দেখে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট শোনা যাচ্ছে মায়েরাকে রেখে দ্রুত ফিরবে। ইরফান গম্ভীর গলায় বলে, সরি, ওকে নিয়ে যেতে পারবো না। তারেক নেওয়াজ রেগে বলে যায়, পারবে না মানে? তাহলে এনেছিলে কেন? কাজ ছিল। মায়েরাকে দিয়ে। কি কাজ তোমার? কাজ করেছো ভালো কথা, এখন ওকে রেখে এসো। ওর এক্সাম ভুলে গিয়েছো? ইরফান বিরক্ত মাখা কণ্ঠে বলে, তুমি রেখে এসো, আমি অফিস সামলে নিব, ডোন্ট ওয়ারি। তারেক নেওয়াজ নিজেকে শান্ত করে। তার ভাবনায় মায়েরা আর ইরফানের একসাথে থাকলে তাদের সম্পর্কের উন্নতি হবে। মায়েরা রিলেটেড কাজগুলো তিনি ইরফানের কাঁধে দিয়ে দিতে চায়। অন্তঃপর বলে, মায়েরাকে তুমি রেখে আসবে, এটাই আমার শেষ কথা। ইরফান রেখে হঠাৎই চিৎকার করে ওঠে,
বলেছি তো ওই স্টুপিডকে রেখে আসতে পারবো না। গলায় বাচ্চা ঝুলিয়ে দিয়েছো, চুপ আছি। আর বাড়াবাড়ি করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। কথাটা বলে হনহন করে বাইরে বেরিয়ে যায়। তারেক নওয়াজ কি বলবেন বুঝলেন না। নীরব চোখে চেয়ে দেখলেও শুধু ছেলের প্রস্থান। তিনি ছেলেকে নিয়ে হতাশ। তবে মায়েরাকে কি হবে? মায়েরা ধীরে পায়ে ঘরের ভেতরে আসে, এরপর দরজায় ছিটকিনি লাগিয়ে দেয়। পানিতে টইটুম্বুর চোখ থেকে 2 ফোঁটা জলের কোনা টুপ করে গড়িয়ে পড়ে। দেওয়ালে ঘড়ি দেখলো সকাল 6টা বাজে। ওয়াশরুমে গিয়ে উঁচু করে এসে নামাজ পড়ে নেয়। এরপর গায়ে বোরখা জড়িয়ে নেয়। সাথে এমনিতেও কিছু আনেনি, তাই আর কিছু নিতে হলো না। হাতে পার্স নিয়ে ঘর থেকে বের হলো। আশেপাশে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু এগিয়ে গিয়ে রিতাকে পেয়ে গেল। বলে, আপু এখন কাউকে বলো না আমি যাচ্ছি। আমি পৌঁছে যাবার বাবাকে কল করে দেব। রিতা ডাইনিং টেবিলের ওপর কাচের গ্লাস রেখে অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? মায়েরা মৃদু হেসে বলে, গ্রামে। তুমি এক্ষুনি কাউকে বলো না প্লিজ। রিতা অবাক হয়ে বলে, এত দূরের রাস্তা তুমি একাই যাবা? দাঁড়াও আমি চাচাকে বলি। মায়েরা রিতার হাত আটকে বলে, বলো না আপু, আমি পারবো। একা চলতে না শিখলে পরে প্রবলেম হবে। লাস্ট কথাটা কেমন মলিন গলায় বলে। এরপর আবারও মৃদু হেসে বলে, আমার এক্সাম বুঝলে, গ্রামে গিয়ে পড়বো। এখানে বইও নেই, আসছি আপু, বাই। কথাটা বলে ডান হাতে একটা পার্স নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সামনে তাকালে মেন গেটের দিকে ইরফানকে ঢুকতে দেখে। মাথা নিচু করে ইরফান এড়িয়ে আসছে। মায়েরা ঢোক গিলে তাকে দেখে নিলে এই লোক কী করবে সে সব ভাবতে চায় না। তবে লোকটার সামনে পড়তে চায় না, একটুও চায় না।